আমরা হচ্ছে আজকে ইংলিশ একটা রিভিশন ক্লাস করব আজকে এবং আরো একটা দিন তোমাদের এক্সামের আগে। উম, যদিও আমাদের মোটামুটি পড়া হয়েছিল, এর আগে আমরা আরেকটা ক্লাস করেছি ইংলিশের। তোমাদের যে লেসন 5 পর্যন্ত আছে প্রতিটা ইউনিট লেসন আমাদের কমপ্লিট করা হয়েছিল মোটামুটি। তো আজকে আমরা হচ্ছে রিভিউ করবো। যেমন আমরা যদি ইউনিট 1 এর দিকে তাকাই, ওটা হচ্ছে বিউটি অ্যান্ড পোয়েট্রি। আই মিন একটা পোয়েট্রির মধ্যে যে বিউটি আছে সেটা আমরা একটু ফিল করার ট্রাই করব। যেমন এখানে স্ট্যান্সা থাকে, তারপর সিমিলি থাকে, এগুলো আমরা শিখব। ফার্স্টে আমাদের ছিল কিছু কোশ্চেন্স, এগুলো আমরা লাস্ট ক্লাসে এগুলো সলভ করেছি, তো আমি এটার তাকাচ্ছি। নেক্সট আমরা এই কম্পারিজন করার ব্যাপারটা শিখেছিলাম। যেমন শুভ ফার্স্ট রানার, ওকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? পলাশ, আচ্ছা, উসাইন বোল্টের সাথে। তো এটা আমরা লিখতে পারি পলাশ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট। তো কেউ যদি খুব স্লো হয়, ধরো তার নাম হচ্ছে সিমি, তো লিখতে পারি সিমি রানস অ্যাজ স্লো অ্যাজ টর্টয়েস। এটা আমরা লিখতে পারি এভাবে। তো এটা আমাদের কমপ্লিট করা ছিল। নেক্সট আমরা আগাই। নেক্সট ছিল একটা আমাদের টেক্সট, সেটা হচ্ছে আমাদের রিমোট এরিয়া এবং মেনলি রুরাল এবং কান্ট্রি সাইডের একটা ব্যাপার ছিল এখানে। এবং এটা আমরা টেক্সট 1 টেক্সট 2 দুটো হচ্ছে কম্পেয়ার করি, এখানে কি কি চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। এটা আমাদের টাস্ক ছিল যে টেক্সট 1 এবং টেক্সট 2 তে যে ডিফারেন্স গুলো আছে সেগুলো হচ্ছে পয়েন্ট আউট করা। তো এটা আমাকে আহ, যখন আমি ক্লাস নিয়েছিলাম, আমাদের ইংলিশ ক্লাসটা হয়েছিল, সে সময় আমাকে আপনি আহ আর একজন স্টুডেন্ট ছিল রাহুল, ওরা হচ্ছে অ্যান্সার করেছিল। তো আই হোপ এটা আমাদের করা হয়েছে। নেক্সট আমরা এই যে কম্পারিজনের ব্যাপারগুলো শিখবো। হুম? এখানে আমরা ফার্স্ট পয়েন্টে যদি তাকাই, লিখেছে মাদারল্যান্ড, একে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? সেটা হচ্ছে মাদারের সাথে। তারপর কেন কম্পেয়ার করা হয়েছে সেই রিজনস গুলো থেকে লিখতে পেরেছি টেক্সট গুলো পড়ে পড়ে। তো এখানে আমি হচ্ছে এক্সপ্লেইন করছি যে এখানে কম্পেয়ার করার একটা ওয়ার্ডের সাথে, যেমন কম্পেয়ার এর সাথে উইথও বসতে পারে, টুও বসতে পারে, এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন উইথ অর টু। কম্পেয়ার উইথ হয় কখন? যখন একই জাতীয় দুটো আহ, একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হয়। যেমন আমি যদি গোলাপ ফুল জবা ফুলের মধ্যে তুলনা করি, এটা হবে কম্পেয়ার্ড উইথ। রোজ এজ কম্পেয়ার্ড উইথ, যেমন লিলি বলতে পারি এরকম। কিন্তু আমি যদি ধরো আমকে কাঁঠালের সাথে তুলনা করি, তখন হবে কম্পেয়ার টু। কারণ এই দুটো হচ্ছে কোনো মিল নেই, একদমই ডিফারেন্ট দুটো। বা একটা ফলকে যেটা একটা প্রাণীর সাথে কম্পেয়ার করে, ম্যাঙ্গোকে যেটা আমি লায়নের সাথে কম্পেয়ার করতেছি, তো এটা আমি লিখবো কম্পেয়ার টু। এখানে দুটো ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হলে হচ্ছে কম্পেয়ার টু, আর একই জাতীয় হলে হচ্ছে কম্পেয়ার টু। তো এই পর্যন্ত আমরা বুঝলাম। নেক্সট আমাদের খুব সুন্দর একটা পোয়েম ছিল, এবং পোয়েম থেকে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। সেটা নাম ছিল ট্রু রয়্যালটি। আচ্ছা, তোমাদের পড়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের ইংলিশের প্যাটার্নটা দেখো, তোমরাও ক্লিয়ার না যেরকম আমরাও সেরকম ক্লিয়ার না, তো আনক্লিয়ার আছে যে কিরকম কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে আহ আমরা যদি ধরো তোমাদের কিছুদিন আগে ক্লাস 6 এর ইংলিশ এক্সাম হয়েছে, তো সেখানে একটা কোশ্চেনটা দেখে দেখে একটা ধারণা পাওয়া যায় কি, ধরো তোমাদের এই যে কয়টা ইউনিট আছে ইউনিট 5 পর্যন্ত, এখানে আমরা অনেক গ্রামাটিক্যাল আইটেম শিখেছি, ন্যারেশন সম্পর্কে জানি, কনজাংশন সম্পর্কে জানি, কানেক্টরস জানি, তারপর সামারি কিভাবে লিখতে হয় এটা জানি, প্যারাগ্রাফ, এসে, এই ব্যাপারগুলো আমাদের শেখানো হয়েছে তোমাদের এই লেসন ইউনিট 5 এর মধ্যে। ইউনিট 1 to 5 এর মধ্যে আমি অনেকগুলো ব্যাপার শিখেছি। তো তোমাদের কোশ্চেন্স কিভাবে আসবে? তোমাদের কোশ্চেন্স হচ্ছে একটু ক্রিয়েটিভ হয় সাধারণত। আমরা যে কোনো একটা প্যাসেজ, যে কোনো একটা পোয়েম এরকম দিয়ে দিতে পারে, সেখান থেকে অনেক কিছু আইডেন্টিফাই করতে বলতে পারে। হয়তো সিনোনিম লিখতে বলতে পারে, অ্যান্টোনিম লিখতে বলতে পারে, কোনো একটা প্যাসেজের সামারি লিখতে বলতে পারে, একটা ডায়লগ লিখতে বলতে পারে, অথবা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে। তো আমরা বলছিলাম যে আমরা যা যা সাধারণত পড়েছি বই থেকে হুবহু কমন আসবে না, কিন্তু যে যে ধারণাগুলো দেওয়া হয়েছে ওখান থেকেই কোশ্চেন্স আসবে। তো এটা আমাদের ক্লিয়ার হলো যে কোশ্চেন্স হয়তো এইভাবে আসতে পারে। তো আমি তোমাদেরকে বলার দরকার ছিল, বললাম।
নেক্সট যদি আমরা আঁকাই, এই কবিতাটা আমরা আরেকবার আলোচনা করতে পারি, সেটা হচ্ছে ট্রু রয়্যালটি বাই রুডিয়ার্ড কিপলিং। There was never a queen like Balkis from here to the wide world's end. But Balkis talked to a butterfly as you would talk to a friend. এখানে বলা হয়েছে যে কুইন বিলকিসের মতো আর কোনো কুইন ছিল না পুরো বিশ্বে। তো তিনি কি করেছেন, তিনি হচ্ছে একটা বাটারফ্লাইয়ের সাথে কথা বলতো যেভাবে আমরা একজন একজন ফ্রেন্ডের সাথে কথা বলি। তারপর বলেছে there was never a king like Solomon, not since the world began. But Solomon talked to a butterfly as a man would talk to a man. কিং সলোমনও হচ্ছে একটা বাটারফ্লাইয়ের সাথে কথা বলতো যেভাবে একজন মানুষ একজন মানুষের সাথে কথা বলে। তো এই দুটো স্ট্যান্ডে আমরা দেখতে পারি যে সাধারণত আমাদের কিং সলোমন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তারপর কুইন বালকিস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারপরে she was queen of Sheba and he was Asia's lord. she বলতে এখানে কুইন বালকিসকে বোঝাচ্ছে। কুইন বালকিস হচ্ছে সেবার হচ্ছে কুইন ছিলেন, জায়গার নাম বোঝাচ্ছে। and কিং সলোমন ছিল এশিয়ার লর্ড। But they both of them talked to butterflies when they took their walks abroad. যখন তারা দেশ বিদেশে ঘুরতে যেত তখন তারা হচ্ছে বাটারফ্লাইয়ের সাথে কথা বলতো। তো এটা তাদের একটা স্পেশাল পাওয়ার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। ক্লিয়ার সবাই? আমরা কি ক্লিয়ার এই পর্যন্ত আমি যা যা বলেছি? জি ম্যাম। ওকে, আচ্ছা আপনি আমাদের তোমাদের ক্লাস 8 এর ইংলিশ এক্সাম কবে? আগামী 20 তারিখে। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের আমি যখন আরেকটা ক্লাস নিয়েছিলাম প্রিভিয়াসলি, তো তখন তোমাদের মোটামুটি টেবিলস গুলো কমপ্লিট করা ছিল বা এক্সারসাইজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করা ছিল। তো এখনো আমাদের এই 2 দিন দুটো প্র্যাকটিস ক্লাস হবে, একটা রিভিউ ক্লাস হতে পারে। তো এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো টেবিল হচ্ছে ফিল্ড আপ না থাকে, আমাকে বলতে পারো, আমরা ট্রাই করবো সেটা সলভ করে দেওয়ার। তো চলো আমরা যেখানে ছিলাম, এই পোয়েমটা থেকে আমাদের কিছু কোশ্চেন্স এর অ্যান্সার করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। এন্ড এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সিমিলি। A simile is a figure of speech and it is mainly used to compare two or more things that possess a similar quality. আচ্ছা, একই জাতীয় দুটো বস্তুর মধ্যে যখন আমি কম্পেয়ার করি এটাকে আমরা বলি সাধারণত সিমিলে। যেমন কি a simile is defined as a word or phrase that compares something to something else. আমরা লেখার আগে আগে এক্সাম্পল গুলো পড়বো, তাহলে ইজি হবে। যেমন অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, মানে দুধের মতো সাদা, কিংবা এমন কালো একদম চুলের মতো কালো, কিংবা ব্রেভ লাইক আ লায়ন, সে সিংহের মতো সাহসী। যখন আমরা একটা উদাহরণ একই জাতীয় দুটি বস্তুর উদাহরণ কম্পেয়ার করি সাধারণত এটাকে আমরা সিমিলি বলতে পারি। যেমন বলতে পারি as as বিউটিফুল as রোজ, এটা আমরা বলতে পারি যে গোলাপের মতো সুন্দর। কিংবা বিসি লাইক বিস, মৌমাছির মতো হচ্ছে ব্যস্ত। as fast as চিতা, চিতার মতো আহ অনেক দ্রুত তার স্পিড। তারপর simile is a powerful tool for making language more interesting, descriptive and creative. এই সিমিলারিটি আমাদের সাধারণত ল্যাঙ্গুয়েজটা খুব ইন্টারেস্টিং হয়। যখন আমরা কোনো স্টোরি বুক পড়ি সেখানে যদি এরকম উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এরকম সিমিলি ইউজ করা হয়, আমাদের বুঝতে খুব ইজি। অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, দেখা তারপরে আমরা বুঝতে পারি আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই তার মানে অনেক বেশি স্পিডি। যেরকম ইন্টারেস্টিং সেরকম ডিসক্রিপটিভ, বর্ণনা করার ক্ষেত্রে এটা খুব সুন্দর এবং ক্রিয়েটিভ, খুব সৃজনশীল আমরা বলতে পারি। তারপর বলেছে যে এই সিমিলিটা আমরা সাধারণত কিভাবে, এই তুলনাটা সাধারণত কিভাবে করি। যেমন হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এই যে দুটো এজ আমরা ব্যবহার করছি এটা হচ্ছে আমরা সিমিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি। যেমন স্নো হচ্ছে সাদা এবং হোয়াইট তো একটা কালার সাদা, তো কিরকম সাদা, স্নোর মতো সাদা। এই কথাটাকে যখন আমরা ইংলিশে বলবো যে হিজ
shirt is as white as snow, কিংবা this car's color is as white as milk। এরকম আমরা বলতে পারি। তোমরা এখানে as ওয়ার্ডটা ইউজ করবো, এটা তোমাদেরকে বলা হয়েছে। যদি আমরা as না করে অন্যভাবে আমরা বলতে পারি, সেগুলো হচ্ছে লাইক। কি এক্সাম্পল দিয়েছে, our freedom fighters fought like lions, কিভাবে সিংহের মতো যুদ্ধ করেছে। তো সিংহের মতো এখানে দেখো এই ওয়ার্ডটা লিখেছে, সেটা হচ্ছে লাইক, আমাদের খেয়াল রাখতে হবে। কিংবা এটা আমরা বলতে পারি যে our freedom fighters are as brave as lion, এটা বলতে পারি। বা as না দিয়ে আমরা লাইক দিয়েও সেন্টেন্সটাকে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় ছিল, যে আমরা সিমিলার ক্ষেত্রে as লাইক দুটো দুটো ওয়ার্ড হচ্ছে ইউজ করতে পারি। A simile provides a mental image to the readers or listeners. That's how it makes a better connection between a reader or listener and the text. For this reason, people use simile in their conversation or poems, uh, and poets use it in their writings. তো এটা সাধারণত একটা কানেকশন বিল্ড আপ করে, যে আমরা যারা রিডার আছি কিংবা যারা লিখছেন, রাইটারের মধ্যে একটা কানেকশন আমরা বিল্ড আপ করতে পারি। যে ধরো কেউ বলেছে অ্যাজ ফাস্ট অ্যাজ সীতা, এটা পড়ার পর আমাদের মনে সীতার একটা ছবি আসতেছে, যে আজকে আছে এরকম ফাস্ট। তো এর মাধ্যমে যে টেক্সট আমরা পড়ি সেটা খুব ইন্টারেস্টিং লাগে, খুব সুন্দর লাগে, পড়তে ভালো লাগে, এরকম টাইপ। তো এটা তোমাদের হচ্ছে একটা টাস্ক ছিল। এই টেবিলটাকে আমাদের কমপ্লিটেড সবার। এটা কমপ্লিট কিনা আমাকে জানাও। জি ম্যাম। আচ্ছা, তো আমি নেক্সটে আগাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কনভারসেশন। আমার এখানে আমরা যেগুলো দেখবো সিমিলি গুলো একটু সুন্দর করে তোমাদের বোঝার জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন একটা মানুষ যে গ্লাস ছাড়া বা চশমা ছাড়া চোখে দেখতে পায়, তো তাকে কি বলা যায়, হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ আ বেবি। যে চশমা ছাড়া একটা বাচ্চার মতো হচ্ছে অসহায়। কারণ চশমা খুলে সে যেহেতু কিছু দেখতে পাচ্ছে না, তো সে তো অবশ্যই চশমা খুলে বাচ্চার মতো অসহায় হয়ে যাবে, তার হেল্পের প্রয়োজন। তাই এটা আমরা তো উদাহরণ হিসেবে বলেছি। নেক্সট আমরা যদি কনভারসেশন টু তে তাকাই, তো কোনো একটা সফট জিনিসকে আমরা এভাবে লিখতে পারি বা বলতে পারি, ইটস অ্যাজ সফট অ্যাজ কটন, তুলার মতো নরম, এভাবে বলি। কিংবা কনভারসেশন থ্রিতে যদি আমরা তাকাই, তো এখানে কি বলেছে, যে খুব খুশি, আই ফিলিং লাইক স্টার্স। এই আহ অনুভূতিটাকে, যে খুব হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি, এরকম অনুভূতিকে আমরা প্রকাশ করি এভাবে, যে আই ফিলিং লাইক স্টার্স। এখানে দেখো, এখানে কিন্তু অ্যাজ ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে লাইক। তো আমরা পড়ে এসেছি যে আমরা লাইকও ব্যবহার করতে পারি, যেমন আর ফ্রিডম ফাইটার্স ফাউট লাইক লায়ন্স, ওইখান থেকে বুঝলাম। তারপর ক্যান ইউ সি দ্য বিল্ডিং নোরা, হাউ ম্যাজেস্টিক ইট লুকস লাইক আ ফোর্ট, বা এটা একটা দুর্গের মতো দেখাচ্ছে, এরকম। তো এটা যে বুঝ, এই যে একটা দুর্গের সাথে যে আমি এই বিল্ডিংটাকে কম্পেয়ার করছি, এইখানে আমরা ইউজ করব সিমিল হিসেবে, আমরা লাইক ওয়ার্ডটা ইউজ করছি। কয়েকটা জায়গায় আমরা অ্যাজ ইউজ করেছি। তো এগুলো তোমাদেরকে বলা হয়েছে। নেক্সটে তোমাদের যেটা একটা টপিক ছিল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্স। এগুলো আমরা মোটামুটি চিনি। স্ট্যান্ডার বলতে আমি আরেকটু রিপিট করি, স্ট্যান্ডার কি। স্ট্যান্ডার হচ্ছে এই যে, কবিতার স্তবক। ভেরি গুড, ভেরি গুড আপনি। স্ট্যান্জা হচ্ছে কবিতার স্তবক। এটা আমাদেরকে বই তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছে। এই যে দেখো, যদি তাকাই, রাইম স্কিম ক্যান, আচ্ছা সরি, রাইম স্কিম রেফার্স টু দ্য সাউন্ডস দ্যাট রিপিট অন দ্য এন্ড অফ আ লাইন অর স্ট্যান্জা। কোনো একটা স্ট্যান্জাতে সাধারণত আমরা দেখবো যে লাস্টের ওয়ার্ডটার সাউন্ডটা বারবার রিপিট হয়, যেমন গোল্ড, ফোল্ড, ডিজায়ার, ফায়ার। এই যে উম, এই যেখানে লিখেছে, এখানে এক ধরনের সেম সাউন্ড বোঝাচ্ছে। বি বি যেখানে লিখেছে, এটা একটা ডিফারেন্ট সাউন্ড, তাই এটার নাম দিয়েছে বি। তো বি আর বি মানে সেকেন্ড আর ফোর্থ লাইন হচ্ছে সেম সাউন্ডের দিক থেকে লাস্টে, এবং ফার্স্ট এবং থার্ডটা হচ্ছে এদিক থেকে সেম, গোল্ড, ফোল্ড, ডিজায়ার, ফায়ার, এরকম। তারপর তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিয়েছে, যেমন ব্যালাড কিরকম হয় সাধারণত, প্রথমটা একটু ডিফারেন্ট হয়, দ্বিতীয়টাও ডিফারেন্ট হয়, আবার প্রথম তৃতীয়র মধ্যে সেম হয়।
সেকেন্ড ফোর্থ এর মধ্যে সেম হয়, ফিফথ সেম হয়। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা ব্যালেন্ড, কোনটা মনোরাইম। আর মনোরাইম কি, যে প্রতিটা লাইনে কিন্তু সেম প্যাটার্নে আঁকাবো, যেমন বোল্ড, ফোল্ড, বোল্ড, তারপর কোল্ড, এরকম। এভাবে যদি আঁকাতো কোন একটা পোয়েমের বা রাইমের লাস্ট ওয়ার্ড গুলো, তাহলে আমরা সেটাকে বলতাম মনোরাইম। কারণ এটা প্রতিটা লাইনের শেষ সাউন্ডটা হচ্ছে সেম। তো এভাবে আমরা বুঝতে পারলাম যে কোনটা ব্যালাড হবে, কোনটা মনোরাইম হবে, কিংবা কোনটা অল্টারনেটিভ রাইম প্যাটার্ন। অল্টারনেটিভ কি, একটার পর একটা ডিফারেন্ট হবে, এ বি এ বি এ বি, এভাবে। প্রথমটা এ, পরেরটা বি, আবার এ, আবার B। এভাবে হলো হচ্ছে অল্টারনেটিভ রাইম প্যাটার্ন আমরা বলি। যদি এরকম হয় বা এরকম হয়, তাহলে এটাকে আমরা ব্যালাড বলি। অথবা যদি সব সেম হয়, এটাকে আমরা বলি মনোরাইম। তো এটা আমাদের একটা সুন্দর টপিক ছিল। এরপর তোমাদের কিছু বোঝার জন্য কিছু একটা, সরি, স্ট্যান্সা দিয়ে দিয়েছে। তো আমরা এটা, তোমরা ক্লাসে এটা হয়তো করেছো, আমরা করেছি এটা। যেমন এইচ যেখানে লিখেছে স্ট্যান্সা 3 তে হচ্ছে লর্ড অ্যাব্রোড, আমরা বুঝতে পারি একটা মিল আছে। তারপর শি ওয়াজ কুইন অফ শেবা, আর এটা হচ্ছে বোথ অফ দেম টক টু বাটারফ্লাইস। তো বুঝতে পারি ফার্স্ট আর থার্ড এর মধ্যে কোনো মিল নাই। এই স্ট্যান্সা 3 তে হচ্ছে ফার্স্ট আর থার্ড হচ্ছে একটু ডিফারেন্ট সাউন্ড, কিন্তু সেকেন্ড আর ফোর্থ হচ্ছে সেম সাউন্ড। তো এগুলো আমাদের আইডেন্টিফাই করা একটা টাস্ক ছিল। এই হোপ এটা আমরা করেছি। যদি না করে থাকি আমাকে জানা, তাহলে আমরা এটা কমপ্লিট করবো। নেক্সট যেটা আমরা আরেকটু আঁকাই, তারপর আমরা আরো একটা পয়েন্ট পেয়ে যাবো, সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লংলি অ্যাজ আ ক্লাউড। আমি আহ, মেঘ হয়ে একা একা ঘুরে বেরিয়েছি বা ভেসে বেরিয়েছি। এটা হচ্ছে কবিতার নাম। এটা কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যেমন, আই ওয়ান্ডার লংলি অ্যাজ আ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। কি বলেছে? যে আমি মেঘ হয়ে একা একা ঘুরে বেরিয়েছি, যে মেঘগুলো হচ্ছে পাহাড় পর্বতের উপর দিয়ে যায়। তারপর, when all at once I saw a crowd, a host of golden daffodils. হুট করে আমি দেখলাম যে অনেক একটা ভিড়। কিসের ভিড়? গোল্ডেন ড্যাফোডিল, এটা একটা ফুল যার সাধারণত পাপড়িগুলো গোল্ডেন কালারের হয়, সেরকম ড্যাফোডিলের একটা ভিড়। অনেকগুলো গোল্ডেন ড্যাফোডিল যেখানে ছিল। তারপরে বলেছে, বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ। লেকের পাশে বা হ্রদের পাশে, আহ গাছগুলোর নিচে, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। ওই গোল্ডেন ড্যাফোডিল বা ওই ফুলগুলো, গোল্ডেন ড্যাফোডিল, এই যে তোমাদের একটি ছবি দিয়েছে, গোল্ডেন ড্যাফোডিল গুলো হচ্ছে নাড়াচাড়া করছিল, ড্যান্সিং করছিল। কিভাবে? ব্রিজে। ব্রিজে আমরা বলি মৃদু হালকা হাওয়া বা বাতাস, এরকম। তারপর এই যে দেখো, এতটুকু কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, এতটুকু হচ্ছে আমাদের স্ট্যান্জা 1, যেটাকে আমরা বাংলা বলি স্তবক। এটা হচ্ছে স্তবক 1। এবং এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্যান্জা, এটা হচ্ছে স্ট্যান্জা 2 বা স্তবক 2। Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line alone along the margin of a bay. তো তারপর হচ্ছে এর মধ্যে কি করছিল, সব তারা চিকিমিকি করছিল ছায়াপথের উপরে। তারপর হচ্ছে তারা খুব প্রসারিত হলো, কিসের দিকে প্রসারিত হলো? আহ সমুদ্রের তীরের দিকে। তারপর হচ্ছে কতগুলো গোল্ডেন ড্যাফোডিল দেখা গিয়েছিল সেখানে? 10,000 বা 10,000-এর মতো। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, মানে এরকম এরকম ডানে বামে যাওয়া, এটা হচ্ছে স্প্রাইটলি ডান্স আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই কবিতাটা, আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড। ক্লিয়ার এই পর্যন্ত? মানে আমরা অনেকটা জিনিস দেখবো যে স্ট্যান্সা 1-এ আই ওয়েন্টার লনলি অ্যাজ আ ক্লাউড, তারপর হচ্ছে ভেলস অ্যান্ড হিলস। এই ক্লাউডের সাথে ক্রাউড, এটার একটা সাউন্ডের মিল আছে। ক্লাউড, ক্রাউড, হিলস, ড্যাফোডিলস, তারপর ট্রিজ, ব্রিজ। এই যে আমাদের একটা মিল,
এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার 1 এর মিলটা আমরা খুঁজে পেলাম। তারপর কি ছিল? শাইন, লাইন, ওয়ে, বে, গ্লান্স, ডান্স। তো এবার আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে আমাদের স্ট্যান্ডার 1, স্ট্যান্ডার 2 তে আমরা কি কি রাইমিং স্কিম গুলো দেখতে পারি, বা এই যে উম, যে মিলগুলো আছে সাউন্ডের, সেগুলো আইডেন্টিফাই করতে পেরেছি কিনা। তো যদি আমরা পেরে থাকি, এটা আমাদের খুব সুন্দর একটা পোয়েম ছিল। নেক্সট আমরা আগাবো। এর আগে বলো যে এটাকে বুঝতে কারো সমস্যা হয়েছে? এই পয়েন্টটা তোমাদের থেকে আমরা কিছু প্র্যাকটিস করব। তোমাদের যদি কোনো টেবিল কমপ্লিট করা না থাকে, আমি সেটা কমপ্লিট করব। তো চলো, আমরা যেখানে ছিলাম, আমরা যে পোয়েমটা তো রিভাইজ করছিলাম, আই ওয়েন্টার এজ এ ক্লাউড, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে আমরা দেখতে পারলাম যে স্ট্যান্ডার 1, স্ট্যান্ডার 2 এখানে কি কি বোঝানো হয়েছে, কোথায় আমরা সাউন্ডের মধ্যে একটা মিল খুঁজে পাই। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো নেক্সট আমি আগাই। নেক্সটে বলেছে আমাদের কলাম এ এবং কলাম বি, এটা হচ্ছে আমাদের সলভ করা। তো এটা আমরা নিশ্চয়ই সলভ করেছি। আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম ইংলিশের উপর, সেখানে আমরা এটা সলভ করেছি। ক্লিয়ার সবাই? যদি আমরা যে কোনোটা ভুলে যাই, তাহলে আমরা চাইলে এটা আবার রিভাইজ করতে পারবো। তাহলে বলো, আমরা কোনটা রিভাইজ করবো না? যেদিন আমাদের 3 আওয়ার্স একটা ক্লাস ছিল। তো যদি কারো প্রবলেম হয়, আমাকে এটা বলতে পারে যে 14 পেজে তোমাদের যে টেবিলটা দেওয়া আছে, কলাম এ কলাম বি এর মধ্যে একটা রিলেশন আমাদের বিল্ড আপ করতে হবে। তো এটা আমরা সলভ করবো। নেক্সট ডে যদি আমরা আগাই, তারপর বলেছি এখানে বিভিন্ন ক্যারেক্টার্স ডিসক্রাইব করা হচ্ছে, কার সাথে কম্পেয়ার করা হচ্ছে, এখানে কি কি সিমিলি আছে, এগুলো আমাদের খুঁজে পেতে হবে। তো এই চার্টটাও আমাদের কমপ্লিট করা হয়েছিল লাস্ট ক্লাসে। তো এটা আমি আর রিভিউ করছি না, আমরা নেক্সট আঁকাবো। এখানে আমাদের স্ট্যান্ডার নিয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি স্ট্যান্ডার মানে হচ্ছে স্তবক। তো হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার বা স্ট্যান্ডার 1, স্ট্যান্ডার 2, স্ট্যান্ডার 3 এগুলো সম্পর্কে আমরা জানবো। এর মাঝে আমাদের বলেছে read the following situations and make comparisons using simile। আমাদের সিমিলি যে আমরা শিখেছি যে একই জাতীয় দুটা বস্তুর মধ্যে যে আমরা কম্পেয়ার করি, এটাকে আমরা সাধারণত সিমিলি বলি। যেমন অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, কিংবা অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, বা বিজি অ্যাজ বিস, এরকম মৌমাছির মতো ব্যস্ত। এগুলো বোঝাতে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতে আমরা সিমিলার ইউজ করি। তো এখানে বিভিন্ন সিচুয়েশন দিয়ে দিয়েছে, সিচুয়েশন 1, 2, 3, 4, তারপর 5। তো এখানে আমরা সিচুয়েশন গুলো পড়বো, দেন হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলি গুলো আইডেন্টিফাই করবো। এটা কি আমরা করেছি সবাই? ইয়েস স্যার, ইয়েস মিস, এটা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে সিচুয়েশন 3 তে আমরা কোন সিমিলি ইউজ করেছিলাম? ইয়েস। মিস, এটা ইউজ করা যায়। She felt that her cousin was a ray of sunlight আচ্ছা, by আহ, by an angel. An angel. জি, এটা ইউজ করা যায়। তো আমরা বুঝতে পারলাম এটা সিচুয়েশন 4 থেকে আমি বুঝতে পারি যে সে খুব ব্রাইট একটা স্টুডেন্ট বা একটা গার্ল। তো সেই হিসেবে আমরা হ্যাঁ এটা ইউজ করতে পারি। তো নেক্সট আমি আগাচ্ছি। তো এটা যদি তোমাদের প্রবলেম হয়, আমরা আবার এটা সলভ করবো, কোনো সমস্যা নেই। বাট এইখানে আমাদের হচ্ছে কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে। আমার জানা মতে হচ্ছে এই ওয়ার্ডস গুলোর মিনিং তোমাদের
বুকের লাস্টে দেয়া থাকে, তাও আমরা যদি কোনোটাই বুঝতে সমস্যা হয় আমরা সেগুলো সলভ করে চলো। আমাকে রাফিউল বলো তো, ভিজুয়ালাইজ এটার অর্থ কি? স্যার ভিজুয়ালাইজ মানে হচ্ছে স্যার, আচ্ছা ম্যাম, কোনো কোনো মিস বাংলায় বলি, হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলতে পারো। কোথা থেকে ফুটিয়ে তোলা বা কোনো কিছু প্রেক্ষাপট, মানে হচ্ছে কোনো কিছুর চিত্র ফুটিয়ে তোলা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, আমরা ভিজুয়ালাইজ বলতে সাধারণত এটাই বুঝাই। তো আমরা নিউ ওয়ার্ডস গুলো একটু ট্রাই করবো, কারণ এগুলো আমাদের কোথায় লাগবে, হয়তো আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসতেও পারে এক্সামে। আমরা যেহেতু আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার না, তো সবার কাছে আনক্লিয়ার, তো কি আসবে কিভাবে আসবে এটা আমরা কেউ আসলে বলতে পারছি না। তো আমরা ট্রাই করবো আমাদের টেক্সট বুকে যা যাচ্ছে সেগুলো সবগুলো একটু প্র্যাকটিস করেছি। নেক্সট আমি ইউনিট 2 তে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য ভিজু ফেস্টিভ্যাল। এখানে আমরা অনেক কিছু নিয়ে শিখেছিলাম, যেমন সামারি রাইটিং, তারপর বিভিন্ন কোশ্চেন্স অ্যান্সার ছিল, তারপর আচ্ছা ন্যারেশন ছিল। এটা খুব সুন্দর একটা টপিক, ন্যারেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এটা আসতেই পারে। এর মাঝে যেটা ছিল সেটা হচ্ছে টেন্স। তোমাদের যাদের অবশ্যই টেন্স কিন্তু একটা বেসিক, এই টেন্স যাদের আনক্লিয়ার, যারা বুঝতে পারছি না, তারা অবশ্যই এটা চেষ্টা করবে। আমি একটু রিভিউ করি তোমাদের জন্য যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, ফার্স্টে আমরা রুলস না দেখে একটু এক্সাম্পলটা দেখবো, তাহলে আমার তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আমি বলি, জামাল says I like to watch cooking shows whenever I am free. জামাল বলছে যে আমি কুকিং শো দেখতে পছন্দ করি যখন আমি ফ্রি থাকি। তো এটাকে যদি আমি ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ হচ্ছে জামাল যেটা বলে, কিন্তু জামালের কথা যদি আমি কখনো বলছি যে জামাল কি বলেছে, জামাল বলেছে যে ও যখন ফ্রি থাকে ও তখন কুকিং শো দেখতে খুব পছন্দ করে। এই সেম জিনিস যখন জামালের কথা অন্য কেউ বলে বা একজনের কথা আরেকজন বলে, তখন সে যেভাবে বলে এটাকে আমি বলি ইনডিরেক্ট। ডিরেক্ট কথা বলে সেটাকে আমরা বলি ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্টলি বলে ইনডিরেক্ট স্পিচ। যেরকম জামাল says that he likes to watch cooking shows whenever he is free। এখানে একটা ব্যাপার হচ্ছে যে হি এর পরে লাইকস হবে, কারণ হি হচ্ছে একটা থার্ড পার্সন, আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার। তো এই আহ, ব্যাপারটা কখন হবে, যখন লাইক থেকে লাইকস কখন হবে, বা প্রেজেন্ট ইনডিফিনিট যখন থাকবে, বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে সাধারণত আমরা এইভাবে চেঞ্জ করে থাকি। যেমন আই উইল ডু দ্য হাউসহোল্ড হাউসহোল্ড ওয়ার্কস টুমরো, এরকম যদি আমি বলি সেটা আমরা সেম এভাবেই চেঞ্জ করব সাধারণত। তো আমরা বুঝতে পারলাম রিপোর্টিং ভার্বের চেঞ্জ কোথায় কোথায় হয়। নেক্সটে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, যেমন আই লাইক টু ওয়াচ কুকিং শোজ ওয়েন এভার আই এম ফ্রি। এটাকে যদি আমি পাস্টে নিই সাধারণত কি লিখবো, যেমন সে দ্যাট হি লাইক টু ওয়াচ কুকিং শোজ ওয়েন এভার হি ওয়াজ ফ্রি। তো দেখো এখানে কেন লাইকড হলো, কারণ এখানে সেইড আছে, এখানে সেইস ছিল। এটাই আমাদের রিপোর্টিং ভার্ব, সাধারণত সে, টোল্ড, আস, সে, টেল, আস এরকম। তো এটা থেকে আমরা সাধারণত আইডেন্টিফাই করি যে এটা কি আমরা প্রেজেন্টে লিখবো নাকি ফিউচারে লিখবো নাকি পাস্টে লিখবো। সেইট থাকলে সাধারণত ভিতরেটাও আমরা পাস্টে লিখি, লাইকড। এটাই আমাদেরকে বোঝাচ্ছে যে ডিরেক্ট স্পিচ যখন জামাল নিচে কথা বলছে সেটা যদি প্রেজেন্টে থাকে, তখন আমরা ওটাকে চেঞ্জ করার সময় লিখবো পাস্ট। ক্লিয়ার সবাই? নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমি বারবার বলছি, রিপোর্টিং ভার্ব হচ্ছে সে, টেল। এগুলোকে যদি আমি পাস্টে দিই তাহলে সেইড, টোল্ড এভাবে যদি থাকে, এই যে এটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে আর ভিতরের কথা, সে যেই কথাগুলো বলছে, দ্য স্টুডেন্টস আর হেল্পিং দ্য টিচার্স ইন ডেকোরেটিং দ্য অডিটোরিয়াম, এটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস। আমরা এই দুটো চার্ট হচ্ছে ভালো করে পড়বো, তাহলেই বুঝতে পারবো। এখানে যদি পাস্ট থাকে তাহলে হবে পাস্ট, এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে হবে প্রেজেন্ট, যদি হয় ফিউচারে থাকে যে হি উইল সে, তাহলে ভিতরেটাও হবে হি উইল দে হবে সাধারণত। তো আমরা বুঝতে পারলাম আমি কি বোঝাচ্ছি, আবার বলি। আমরা সাধারণত এই যে দ্য হেড টিচার সেইড, আমরা এখানে দাঁড়াই দ্য হেড টিচার সেইড, দেখো সেইড বলেছে যেহেতু বুঝতেই পারছি এটা ফার্স্টে লেখা আছে। তো
আমরা এই রিপোর্টিং ভার্বটা যখন ইনডিরেক্টে নিব তখনও আমরা হচ্ছে এভাবে লিখবো, পাস্টে লিখবো, কিন্তু ভিতরের কথাটা আমার কাছে ম্যাটার করে। যেমন দ্য স্টুডেন্টস আর হেল্পিং দ্য টিচার্স, আর হেল্পিং এটা আমরা টেন্স যদি পড়ে থাকি অবশ্যই বুঝবো যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা যদি প্রেজেন্টে থাকে, এটাকে যদি আমি ইনডিরেক্ট বানাতে চাই কি করব, আর ছিল, আর এর জায়গায় বসিয়ে দেবো অয়ার, তাইলেই হয়ে গেল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, এটাই আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট পয়েন্টে আমি যাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, আই হ্যাভ হেল্পড মাই টিচার্স ডেকোরেট দ্য অডিটোরিয়াম। ইতি কি বলেছে, ইতি বলেছে যে আমি আমার টিচারকে হেল্প করেছি অডিটোরিয়ামটা সাজাতে। তো এই কথাটাকে যদি আমি ইনডিরেক্টলি নিতে চাই, হ্যাভ থেকে কি বানাই দেব, হ্যাড। কেন বানাবো, হ্যাভ থেকে হ্যাড বলেই দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট। দেন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার মানে কি, আই হ্যাভ বিন হেল্পিং, এটা কি হবে, শি হ্যাড বিন হেল্পিং। এটা আমরা বুঝবো, এটা বোঝা যায়, আমরা যদি আরেকটু প্র্যাকটিস করে অবশ্যই বুঝবো। যদি ফার্স্টে পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট। যেমন নাহার সেড আই ওয়ার্ক উইথ ফ্রেন্ডস, এই যে দেখো পাস্ট ইন ওয়ার্ক, জাস্ট ওয়ার্ক আছে বা ভার্বের পাস্ট ফর্ম আছে, তো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, আই ওয়ার্ক উইথ ফ্রেন্ডস। সেরকম এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এটা হবে শি হ্যাড ওয়ার্ক, হ্যাড হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হবে। তো এই ব্যাপারগুলো বোঝার জন্য আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য কি করতে পারি, বিভিন্ন রুলস দেখতে পারি। যেমন রুলস গুলো যদি আমরা একটু গুছিয়ে দেখি, তার আমি ওপেন করি। এই যে আমরা যদি দেখি রুলস অফ ন্যারেশন, সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো চলো আমরা একটু ন্যারেশনটা রুলস গুলো শিখে আছি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো রুলস অফ ন্যারেশন হচ্ছে সাধারণত এই যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে বানায়, এই রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমাদের অনেকগুলো রুল আছে, 1 2 3, তারপর 4 5 6 7 8 9 11 12 13। তো এই কয়টা রুলস হচ্ছে আমাদের বেসিক শেখার জন্য একদম ঠিক আছে। যেমন আমি বুঝিয়ে দিই বলি, এখানে আমাদের বাংলায় লেখা আছে বা যাদের বুঝতে একটু সমস্যা হবে তাদের জন্য কিন্তু কি বলেছে, টেক্সট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব, দেখো তোমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং ভার্ব হচ্ছে সে, টেল, আস, এগুলো হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, সে, সে, তারপর টেল হতে পারে, এই দুটো হচ্ছে সব থেকে কমন রিপোর্টিং ভার্ব। যেমন এই যে দেখো, কিংবা আস্কও হতে পারে। আচ্ছা আমি আস্ক সুবিধা হবে। এই তিনটা হচ্ছে আমাদের মেইন রিপোর্টিং ভার্ব, সে, টেল, আস। যেমন উদাহরণটার দিকে যদি আমি তাকাই, কি লিখেছে, উইল ইউ প্লে ফুটবল টুমরো, আই আস্ক আতিফ। তারপর আই আস্ক আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে। এটা হচ্ছে আমাদের শেখাচ্ছে, কি বলেছে, আমরা রুলসটা পড়ি। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, এই যে ডিরেক্ট স্পিচ লিখে দিয়েছে, ডিরেক্ট স্পিচে যদি এই যে রিপোর্টিং ভার্ব এটা মাঝে অথবা শেষে থাকে, ইনডিরেক্ট করার সময় এটা এই আস্কটাকে আমি সামনে নিয়ে আসবো, এই ভার্বটাকে আমি সাধারণত সামনে নিয়ে আসি, এটাই আমাদেরকে বলছি। নেক্সট কি, রুলস 2, দ্বিতীয় বা তৎপরবর্তী রিপোর্টের স্পিচ ইন্ডিকেট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেন সেড এগুলো হতে পারে। বা যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে অলসো আস্ক, ফার্দার। আচ্ছা এটা কি বলেছে আমরা, দ্য টিচার সেড টু মি ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। বলেছে তুমি এখন পড়া স্টপ করতে পারো, তুমি আবার কালকে পড়তে পারো। এই যে দেখো, সে একই সাথে দুটো কথা বলো, দুটো সেন্টেন্স আছে, ইউ ক্যান স্টপ রিডিং, ইউ মে রিড টুমরো। এটাকে যদি আমি ইন্ডিকেট করি তাহলে এটা কি হবে, দ্য টিচার টোল্ড মি দ্যাট আই কুড স্টপ রিডিং দেন, হি অ্যাডেড দ্যাট আই মাইট রিড দ্য নেক্সট ডে। এখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে হি অ্যাডেড দ্যাট, এটাই আমাদেরকে বলেছে যে যখন আমরা দুটো কথা একসাথে অ্যাড করব, তো এখানে আমরা অ্যাডেড দ্যাট লিখতে পারি, ফার্দার আস্ক বলতে পারি, বা এগেইন আস্ক। এগেইন আস্ক হচ্ছে এটা আমরা কোশ্চেনের ক্ষেত্রে লিখি,
বা যদি কথার ক্ষেত্রে assertive সেন্টেন্স, নর্মাল যে কোনো সেন্টেন্স, বেসিক সেন্টেন্সের ক্ষেত্রে added, further added, also said, again said এগুলো লিখতে পারি। যখন একই সাথে 2-3টা কথা থাকে তো আমরা and he তো লিখতে পারবো না, তো এভাবে সুন্দর করে লিখবো he added that and with the next day। ক্লিয়ার এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? Yes, ma'am. আচ্ছা, তাহলে নেক্সট আমরা রুল 3 তে একটু মুভ করি। সেটা হচ্ছে রুল 3 তে কি আছে, রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস দেয়া থাকে, ইনডিরেক্টে হবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, যেমন আমি যদি বললাম একজনকে জিজ্ঞেস করি রাফিলকে, আই আস্কড রাফিল ডু ইট রাইস, তো রাফিল কে এটাকে যদি আমি ইনডিরেক্ট করে কি হবে, আই আস্কড রাফিল দ্যাট ইফ হি এট রাইস। তো এটাকে যদি ধরো আমি একটা নর্মাল কোশ্চেন হিসেবে ধরে আমি রাহুলকে আস্ক করেছি তুমি তো ভাত খাও, ও বলবে হ্যাঁ খাই। এই যে ইয়েস বলেছে বা হ্যাঁ বোধক এরকম কোশ্চেন অ্যাফার্মেটিভ সাধারণত আমরা বুঝি যে হ্যাঁ বোধক বাক্য, এক্ষেত্রে যদি ইয়েস বা এরকম বোঝায় তখন আমরা বলবো যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে আমরা বুঝি যে এটা হ্যাঁ বোধক বাক্য বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি ডু ইউ লাইক ফুটবল, তোমাকে আনসার দেয় ইয়া আই লাইক ইট ভেরি মাচ, তো সে সাধারণত হ্যাঁ বোধক অ্যান্সার আমাকে দিচ্ছে বা তার থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ তার এটা পছন্দ। এরকম হ্যাঁ বোধক যদি আমাদের দেয়া থাকে তাকে আমরা লিখতে পারি সুন্দর করে যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যেমন আরিফ আরিফ আস্কড মি হ্যাভ ইউ ডান ইওর টাস্ক, আই সেড ইয়েস। এটাকে আমরা কিভাবে লিখবো, Arik asked me if I had done my task. I replied in the affirmative. অথবা Arik asked me if I had done my task. I said that I had. I said that I had. এর মানে হচ্ছে আমি বলেছি যে হ্যাঁ আমি করেছি। এটাকে আমরা সুন্দর করে এভাবেও লিখতে পারি অথবা দুই ভাবেই লিখতে পারি। তাই আমাদের এখানে দুটোই দেওয়া আছে, যে যেভাবে চাই লিখতে পারবে। তারপর আরো একটা প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে ইয়েস এর পর যদি কোনো বক্তব্য থাকে সেটা কিভাবে লিখবো। যেমন দেখো আরিক আতিফকে, দুটো ছেলে আরিক এবং আতিফ, তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক, ইয়েস আই উইল সাবমিট ইট টুমরো। একবার আরিক জিজ্ঞেস করেছে, আতিফ রিপ্লাইও দিয়েছে, শুধু ইয়েস বলেনি, সে বলেছে যে আমি ওটা কালকে জমা দিব। এইরকম ইয়েস এর পর যদি আরো একটা বাক্য জেরে দেওয়া হয় এটাকেও কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু মার্ক দিতে চায় না টিচাররা, মার্ক এখানে কাটা হবে। যেমন আমরা এটা এক্সাম্পলটা একটু সুন্দর করে দেখি। আরিক asked আতিফ if he had finished his homework. আতিফ কি বলেছে যে হ্যাঁ, আতিফ replied in the affirmative and said that he would submit that the next day। আমরা জানি tomorrow থাকলে এটাকে আমরা চেঞ্জ করি the next day দিয়ে। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের বেসিক ন্যারেশনের রুলস। আমরা এখন হচ্ছে আই হোপ তোমাদের হচ্ছে এই রুলস গুলো মোটামুটি ক্লিয়ার। যদি নাও ক্লিয়ার থাকে আমি পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তা আপাতত আমার সাথে আমি চাই তোমরা একটু কোঅপারেট করো, তোমরা যদি বুঝতে সমস্যা হলে আমাকে জানাও, আমরা আরেকটু কন্টিনিউ করি। তো নেক্সট এর রুল 3C যদি আমি দেখাই, বলেছি রিপোর্টেড স্পিচে শুধু নো দেয়া থাকে ইনডিরেক্টে, আমরা কি করবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা খুব ইজি, ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো হয় তাহলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। খুবই ইজি। আর ইউ প্রিপেয়ারিং নাও, ফাতিহা সে নো। আফরিন জিজ্ঞেস করেছে যে তুমি কি এখন ধরো এক্সাম্পল যে কোনো কিছু যে এটার জন্য প্রস্তুতি নিচ্ছ, তখন ফাতিহা বলেছে যে না। এটাকে আমরা কিভাবে সুন্দর করে লিখবো, ফাতিহা রিপ্লাইড ইন দা নেগেটিভ, বা ফাতিহা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট প্রিপেয়ারিং, এরকম আর কি বুঝিয়েছে। তো এটা আমাদের আরেকটা ছোট একটা রুলস ছিল। নেক্সট আমি যাই, বলেছে ইয়েস এর পর বক্তব্য থাকলে যেরকম আমরা লিখি যে অ্যাডেড and said that এরকম, তো এখানে আমরা লিখতে পারি no I have changed my decision। Arif said to Papi, are you coming to my home tomorrow? তুমি কি কালকে আমার বাসায় আসবে? পাপিয়া বলেছে না, I have changed my decision, আমি আমার মত বদলিয়ে ফেলেছি, এরকম। এটাকে আমরা বলতে পারি আরিফ asked পাপিয়া if she was coming to her house the next day। পাপিয়া কি বলেছে, পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু এখানে নো আছে তাই এখানে হবে নেগেটিভ, and said that she had changed her decision। যে she had changed her decision, কেন had হলো, এখানে হচ্ছে have আছে, এখানে হবে had। আমরা জানি ডিরেক্টে যদি
প্রেজেন্ট পারফেক্ট থাকে ওটাকে ইন্ডিকেট করলে এটা হয় পাস্ট পারফেক্ট। আর এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে? পি দিয়ে বোঝাচ্ছে এটা কে বলেছে? পাপিয়া। যেহেতু এখানে আরিফ, পাপিয়া দুইটা পার্সন আছে, তাকে কোনটা কার বক্তব্য এটা আমরা অনেক সময় ভুল লিখতে পারি, তো সির পাশে আমরা পি দিতে পারি। হারের পাশে আচ্ছা এখানে একটা ভুল আছে, ইফ শি ওয়াজ কামিং টু হিজ হাউস। আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই, এটা হবে হিজ হাউস, তাহলে আর কি ঠিক হবে। হিজ হবে আচ্ছা এই জায়গাটা যে হারের জায়গায় হবে হিজ। নেক্সট রুল 4 এ যদি আমরা তাকাই কি বলেছে, যদি যখন আমরা স্যার বলি এটাকে আমরা কিভাবে বলবো? অ্যাড্রেসিং আস স্যার অথবা রেসপেক্ট। উদাহরণটা আমরা আগে থেকে, কারণ উদাহরণটা আমার ক্ষেত্রে হয় যে ন্যারেশনের ক্ষেত্রে উদাহরণ দিয়ে অনেকটুকু শেখা যায়। The student said to his teacher, "Sir, I need the answer sheets." এবার এটাকে যদি ইনডিরেক্টলি কি বলবো? The student told the teacher respectfully that he needed the answer sheets. ফার্স্টে আমি বলি মানে হচ্ছে যেহেতু স্যার বলেছে এই জন্য হচ্ছে রেসপেক্টফুলি এই ওয়ার্ডটা আমরা ইউজ করব, এবং আই নিড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা Respectfully addressing you as ma'am, আচ্ছা ভেরি I গুড, replied in the খুব positive. সুন্দর ছিল এটা। তার মানে বুঝতে পেরেছি যে তোমার বোঝা হচ্ছে। নেক্সট যদি আমি রুল 5 এ তাকাই, এটা কি বলেছে? অ্যাড্রেসিং অ্যাজ এভাবে আমরা বলতে পারি, যেমন আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস সেড দ্য আর্মি চিফ। এটাকে আমরা বলতে পারবো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য আর্মি চিফ আস্কড ইফ দে আর টায়ার্ড। দেখো তাদেরকে ফ্রেন্ডস যেহেতু বলেছে কোনো একটা এক্সট্রা নেম ইউজ করছে, তো এটাকে আমরা তাই লিখবো অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য আর্মি চিফ আস্কড ইফ দে আর টায়ার্ড, বলেছে কেন টায়ার্ড এরকম। তো নেক্সট ডে, আচ্ছা এটার কোনো এক্সাম্পল দেয়া নেই, বাট এটা সাধারণত খুব একটা দেখা যায় না এখানে আসতে, তো আমি বলে রাখি ডিরেক্ট স্পিচে যদি কখনো লেখা থাকে যে বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ এরকম থাকে, যে আমরা কিভাবে ইন্ডিকেট করবো? সারিং বাই আল্লাহ। এটা খুব ইজি, সারিং বাই যেটা থাকে ঠিক সেটাই বসে, সারিং বাই মাই লাইফ অথবা সারিং বাই আল্লাহ, সারিং বাই গড এরকম। আচ্ছা আচ্ছা এক্সাম্পলটা দেয়া হয়েছে, বাই আল্লাহ she replied, I will not do this work. Swearing by Allah, she replied that she wouldn't do that work. Wouldn't কেন হলো? এখানে will not আছে, এখানে wouldn't হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। এই রুলস গুলো আমাদের মনে রাখতে হবে যে কখন প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। খুব ইজি। তোমাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারো, তাহলে আমরা সেগুলো আগে রিভাইজ করবো। আচ্ছা আমাদের সাথে একজন জয়েন হয়েছে, আব্দুল্লাহ আল আফফান। কি নাম তোমার? আচ্ছা নেক্সট আমি বলি, রুল 7 এ আমরা যেখানে ছিলাম, ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্ব যুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ পার্টিসিপলে থাকে, প্রেজেন্ট পার্টিসিপলেই থাকবে। এটা কি বোঝাচ্ছে? এই যে দেখো কমার বাইরের অংশটা যেভাবে থাকবে সেটা ঠিক যেরকম ছিল ঠিক সেভাবেই থাকবে। আর ইউ ব্রাদার্স আস্কিং দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য dervishes. Turning to the dervishes, the mistress of the house asked if they are brothers. এতটুকু অংশ কিন্তু চেঞ্জ করা হয়, যেরকম ছিল সেরকমই আছে, শুধু পিছে ছিল সামনে আনা হয়েছে। তা সাধারণত সামনে আনা কেন হয়েছে? হচ্ছে ভাবে লিখলে স্পিচটা খুব সুন্দর লাগে, একটা বুঝতে সুবিধা হয়, তাই আর কি। তো আমরা বুঝতে পারলাম এটা একটা খুব সুন্দর একটা ছোটখাটো রোল ছিল। তারপর জি বলো। আচ্ছা মিস, রুল 7 এর যে উদাহরণটা মিস, ওটা খুব সম্ভবত এই গল্পটা আমি কোথাও পড়েছি। আহ এটা খুব সম্ভবত নাম ছিল আচ্ছা আমি পড়িনি, কি গল্প? সাকসেস, ওয়েলথ এন্ড লাভ নিয়ে কোনো একটা। আচ্ছা তাহলে তো খুব সুন্দর, আমার পড়া হয়নি আসলে, তাই আমি বলতে পারছি না এটা। একজনের মিস্ট্রেসের সামনে থাকে। আচ্ছা ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড।
নেক্সট আমরা যেখানে ছিলাম বলেছে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হওয়া সত্ত্বেও তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজ লিখতে হয়। আচ্ছা, আমরা এটা এক্সাম্পল থেকে দেখি। He said to her, you have kept in mind how they survived. কি বলেছে আমি তোমাদেরকে বলি, রিপোর্টেড স্পিচটা দেখো, ইউ হ্যাভ কেপ্ট ইন মাইন্ড হাউ দ্য সার্ভাইভ, এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বা একটা নর্মাল সেন্টেন্স হওয়ার কথা ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এর পরেও এটা প্রশ্ন হচ্ছে, এটার লাস্টে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দেওয়া, ফুল স্টপের পর। যেমন আমরা বলি না যে আহ তুমি এত ছোট হয়ে এত সুন্দর কাজ করেছো, এরকম টাইপ। এই যে আমি একটা নর্মাল সেন্টেন্স বললাম কিন্তু লাস্টে করেছো, এই যে একটা অবাক হলাম, বা এটাকে যেটা আমরা এরকম লেখার ক্ষেত্রে দেখি একটা কোশ্চেনের মতো কোশ্চেন মার্ক চলেই আসে। তো বলেছে যদি হ্যাঁ বোধক কোনো সেন্টেন্স বা বিস্মিত হওয়ার মতো বা এরকম কোনো সেন্টেন্স, যে কোনো নর্মাল সেন্টেন্সে যদি কোশ্চেন মার্ক হয়, এটাকে আমরা কিভাবে লিখবো? এর মানে হচ্ছে আমি খুব অবাক হচ্ছি, যেমন বললাম যে ও ও এত উম, ছোট হয়ে এত ভালো কাজ করেছে, এটা যে খুব অবাক হওয়ার মতো। এর জন্য আমরা লিখতে পারি being surprised he asked her if she had kept in mind how they had survived. আচ্ছা, এটা সাধারণত যেটা ডিরেক্ট স্পিচে বলেছে সেটা কি বলেছে, যে একটা ছেলে, ধরো একটা ছেলে একটা মেয়েকে বলছে যে সে মনের মধ্যে লুকিয়ে রেখেছে কারো কথা, বলছে যে তারা কিভাবে সার্ভাইভ করেছে, তা সে তার মনে রেখে দিয়েছে এরকম। ইউ হ্যাভ কেপ্ট ইন মাইন্ড হাউ দে সার্ভাইভ, মানে অবাক হওয়ার মতো, বিস্মিত হওয়ার মতো ভাই বলছে যে তুমি এটা নিজের মনে রেখে দিয়েছো যে তারা কিভাবে বেঁচে ছিল। সার্ভাইভ হচ্ছে কোনো একটা, ধরো যে কোনো জায়গা থেকে বেঁচে ফেরা এরকম। তো বিং সারপ্রাইজড আমরা এটাই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত যে কোনো আহ, বর্ণনামূলক বিবৃতিমূলক সেন্টেন্সের ক্ষেত্রে যদি এরকম লাস্টে কোশ্চেন মার্ক থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি বিং সারপ্রাইজড, এভাবে লিখতে হবে সাধারণত ইন্ডিকেট করার ক্ষেত্রে। নেক্সট আমাদের একটা সুন্দর এক্সাম্পল আছে, সেটা হচ্ছে she said to him thank you, এটাকে আমরা খুবই ইজিলি লিখতে পারি she thanked him। ক্লিয়ার? যদি আমরা রুল 10 এ তাকাই, Yes, ma'am. আচ্ছা, যদি আমরা রুল 10 এ তাকাই, সেটা কি, রিপোর্টেড স্পিচে যদি গুড বাই থাকে, গুড বাই এর পরে কি লিখবো, সাবজেক্ট লিখবো, যেমন হার, হিম এরকম। তারপর বিড বা বেড, দেখো বিড হচ্ছে প্রেজেন্ট, বেড হচ্ছে পাস্ট। যদি উম, এখানে যদি সে থাকতো, সেইডের জায়গায় সে থাকতো, সে তো থাকবে না, সেইস থাকতো, কারণ সে পরে সেই থাকতো, তো সেইস থাকতো, তাহলে হচ্ছে আমরা লিখলাম বিড। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তো আমরা লিখবো বেড। এটা আমরা একটু আগে শিখেছিলাম, তোমাদের টেক্সট বুক এটা ছিল যে এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে হয়, এটাও কিন্তু পাস্টে হবে। তো তারপর বলেছে সাবজেক্ট লিখবো, বিড বা বেড লিখবো, তারপর রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট, এই যে এই ভার্বের যে অবজেক্ট আছে প্লাস গুড বাইটা লাস্টে। তো কি বলেছে, she said goodbye my buddies, এটাকে যেটা আমি ইনডিরেক্ট বলি, she bade her buddies goodbye, মানে সে তার বন্ধুদেরকে গুড বাই জানিয়েছে এরকম। এরপরে আরেকটা ইন্টারেস্টিং আছে, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এরকম যদি থাকে, তাহলে কিভাবে লিখবো, he said to her good night, তারপর he wished her good night এরকম। he said to her happy birthday, he wished her happy birthday, এভাবেও লিখতে পারি যদি হ্যাপি বার্থডে কখনো দিয়েও। নেক্সট আমাদের একটা বড় সড়ো উদাহরণ দেখা যাচ্ছে, এর আগে পড়ি। অনেক সময় রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স না থাকে, সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকলে ইনডিরেক্ট স্পিচেও বক্তার বক্তব্যকে অনুসরণ করে পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। কেমন কি আমি বলি, ইউ হ্যাভ সার্ভড মি আ গুড মিল, হাউ মাচ টু পে ইউ, আই সেড টু দ্য ওয়েটার। দেখো, আমি একজন ওয়েটারকে বলছি যে আপনার যে খাবারটা আপনি সার্ভ করেছেন সেটা খুব ভালো ছিল, আমি আপনাকে এর জন্য কত পে করব বা কত দিব তো ওয়েটার কি বলছেন, 450 টাকা। 450 টাকা, এটা কিন্তু আমি বলেছি আসলে, দেখো আই সেড টু দা ওয়েটার, তারপর দেখো এখানে লেখার দরকার হয়নি যে আমি বলেছি, 450 টাকা মানে এটাকে দিব 450। তো ওয়েটার কি বলেছে, এনিথিং ইজ অল রাইট, যে কোনো কিছুই ভালো হবে। তো এটা কে বলেছে, এটা আমার না দেখে আমি বুঝতে পারছি যেটা আসলে ওয়েটার, যে যিনি তিনি আসলে এটা রিপ্লাই করেছে। তো
তো এটাই বলেছে যে কে বক্তা কে বক্তব্য এটাও যদি না দেয়া থাকে কিন্তু এটা বোঝা যাচ্ছে, এরকম হলে আমরা নিজেরা এটা কমপ্লিট করে লিখি। যদি সুন্দর করে লিখি এটা কি হবে, আই টোল্ড দ্য ওয়েটার দ্যাট হি হ্যাভ সার্ভড মি আ গুড মিল। হি হ্যাড কেন আছে, কারণ ইউ হ্যাভ আছে তাই। আই অলসো আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম। তারপর আই ফার্দার আস্কড হিম, এই যে এটাই বলেছে যে আরো একটা যে অ্যাড করা আছে 450, এটা কিন্তু আমিই বলছি, তো এটা আমরা লিখবো I further asked him if 450 টাকা would do, মানে এটা কি চলবে কিনা, এটা কি মানে 450 টাকা এভাবে। তো এটা আমার আজ যখন আমরা মানুষকে করি, এটার মানে হচ্ছে আমরা বুঝি যে এটা কি ঠিক আছে কিনা। তারপর ওয়েটারের কথা বলছে, হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট, যে কোনোটাই এটা যেন হবে 450 টাকার অ্যান্সার হিসেবে। তো রুল 13 এ যদি আমরা তাকাই, বলেছে ডিরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতা উল্লেখ না থাকে, বক্তার ক্ষেত্রে দা স্পিকার, শ্রোতার ক্ষেত্রে দা লিসনার, শ্রোতা হচ্ছে যে শুনছে এরকম, অথবা দা পার্সন স্পোকেন টু, মানে যার সাথে কথা হচ্ছে, এভাবে আমরা লিখতে পারি। কি বলেছে, আর ইউ প্লেইং টুমরো, ইয়াস আই উইল প্লে টুমরো আফটার। এখানে কে কাকে বলছে, সেটা ছেলে মেয়ে নাকি এভাবে, নাকি টিচার স্টুডেন্ট প্যারেন্টস, এরকম কিছু বলা হয়নি। তো আমরা এখানে ডিরেক্ট কিছু লিখবো না, আমরা কি লিখবো, স্পিকার লিখবো যে হচ্ছে প্রশ্ন করছে, এবং যে উত্তর দিবে আই প্লে টুমরো আফটারনুন, এই কথাটাকে আমরা লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি উড প্লে ইন দ্য নেক্সট আফটার দ্য নেক্সট ডে টুমরো, অর্থাৎ আমরা লিখি দ্য নেক্সট ডে, যেহেতু টুমরো আফটারনুন দ্য নেক্সট আফটার। ক্লিয়ার আমাদের এই পর্যন্ত? আচ্ছা, আমাদেরকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও আমাকে। যদি ক্লিয়ার হয় আমরা আমাদের টেক্সট বুকে ফিরে আসতে পারি। আমাদেরকে এ পর্যন্ত প্রুফ শেখানো হচ্ছিল যে একটা রিলেশনের সম্পর্ক দিয়ে কিভাবে হচ্ছে, সে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এই ব্যাপারটাকে আমরা এক শব্দে ন্যারেশন বলে থাকি। তোমাদের বইটা এখনো উল্লেখ করেনি, আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই ন্যারেশন বুঝতে যদি আমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমরা এটা সলভ করার ট্রাই করবো। নেক্সট আমাদের আরো একটা রাইটিং পার্ট আছে, সেটা হচ্ছে সামথিং। দেখেন আমাদের সিলেবাসে কিন্তু মোটামুটি ভালোই রাইটিং পার্ট আছে, ডায়লগ আছে, সামারি আছে, ন্যারেশন। ন্যারেশন সাধারণত গ্রামারের মধ্যে থেকে আসবে, তো ন্যারেশন গ্রামার রাইটিং আমি ফেললাম। তারপর হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ আছে, এসে আছে, প্যারাফ্রেজিং, রিফ্রেজিং, এগুলো আছে। ভালোই কিন্তু রাইটিং আইটেম আমাদের আছে। তো আমি বলবো যে আমাদের একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের মোটামুটি দেরি আছে, 20 তারিখে এক্সাম হচ্ছে না। তো এর মধ্যে বাসে একটু প্র্যাকটিস করার ট্রাই করবো। টেক্সট বুকে যে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আরেকটু দেখবো। আমাদের হয়তো রাইটিং পার্ট আসতেই পারে, অনেকগুলো রাইটিং আইটেম আছে আমাদের, যা দেখলাম ইউনিট 5 এর মাঝে, তো সেগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবো। এরপর চলে আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সামারি রাইটিং। আমি বারবার বলি যে আহ এটা একটা মিসকনসেপশন থাকে অনেকের মাঝে। আমরা যখন তোমাদের বয়সে ছিলাম মধ্যেও থাকতো যে যত বেশি লেখো তত মার্ক বেশি পাওয়া যায়, এটা একটা মিসকনসেপশন হতে পারে। তো এটা আসলে কখনোই ট্রু না। সামারি যদি আমরা বাংলা বলি, সামারি মানেই হচ্ছে সংক্ষিপ্ত করা, কোনো একটা সামারি তুলে ধরা। আমরা যখন বলি কোনো একটা কাহিনীর বা কোনো একটা প্যাসেজে সামারি করো, এর মানে বোঝাচ্ছে যে মেইন টপিক বা জিসটা হচ্ছে তুমি তুলে ধরো। তো এখানে যদি আমি 10 পেজ নাকি এটা করি, যে কেউ
যার মিনিমাম বেসিক আছে সে তো অবশ্যই 0 দিবে, অবশ্যই 0 দেওয়া উচিত। তো আমরা কি করব, সামারি মানে হচ্ছে একটা কনসাইজ রূপ বা একটা সংক্ষিপ্ত রূপ, যেটা সাধারণত একটা প্যাসেজ, টেক্সট বা কোনো একটা গল্পের হতে পারে। তো কি বলেছে, a summary is a concise overview of a text's main points written in your own words। আমি একটা ব্যাপার খেয়াল রাখবে, যে মেইন পয়েন্টস গুলো আমি সামারিতে লিখবো সেটা হচ্ছে আমার নিজের ওয়ার্ডে লিখতে হবে। প্যাসেজের কোনো ওয়ার্ডের, ধরো আমি এখন কি ওয়ার্ড বানাবো, অবশ্যই না, আমরা কি করব, সিনোনিম ইউজ করবো, অ্যান্টোনিম ইউজ করবো, একটু ধরো অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করে সুন্দর করে উপস্থাপন করতে পারি এরকম। A summary of a text provides the reader with an overall comprehension of a larger body of a text in a condensed and concise format। মানে বোঝাচ্ছে যে একটা সংক্ষিপ্ত রূপ, কোন একটা টেক্সটের, কোন একটা প্যাসেজের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সামারি। By summarizing a text, you show your better understanding of your text. ফার্স্ট হচ্ছে আমাদের যে টেক্সট বা প্যাসেজ দেয় সামারাইজ করতে, আমরা ফার্স্ট হচ্ছে সেটা রিড করি, করে সেখানে মেইন কি পয়েন্টস গুলো বের করি, তারপর হচ্ছে এটা কনসাইজ রূপে বা সংক্ষিপ্ত রূপে তুলে ধরি। এটাই হচ্ছে আমাদের সামারি মেইনলি। তো আমাদের মিস জি মিস আমাদের স্যার বলছিল যে সামারিতে নাকি যে কোনো সিঙ্গুলার মানে নাউন বা কোনো ক্যারেক্টার নাম নাকি মেনশন করা যায় না, নাকি শুধুই শুধুই পুরো কালেকটিভ জিনিসটা মেনশন করতে হয়। এটা কি হ্যাঁ, এটা কি ঠিক? এটা ওকে ম্যাম। আসলে বেটার। দেখো তুমি লিখলে তোমাকে কেউ 0 দিবে না, কিন্তু দেখবা কি তুমি যা লিখেছো হয়তো তুমি এই যে এরকম এক্সাক্ট নাম ব্যবহার করো একটু মার্ক কম পেয়েছো। তো আমরা চেষ্টা করবো, আমরা সবাই চেষ্টা করবো যে একটু ভালো মার্ক পাওয়ার। তো এক্ষেত্রে আমার টিচার অবশ্যই ঠিক বলেছেন, তো আমরা সেভাবে লেখা ট্রাই করবো। তো কি বলেছে, ফিচার্স কি সাধারণত সামারিতে কি কি থাকবে, কোন একটা প্যাসেজের মেইন আইডিয়াস থাকবে, তারপর আহ কি আইডিয়াস গুলো হচ্ছে আমরা সুন্দর করে লিখবো। যে অরিজিনাল প্যাসেজটা ওটার কিন্তু ধরো ওখানে বলেছে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ আ কান্ট্রি। এখন এখানে যদি আমি সামারি লেখার সময় এরকম কিছু বুঝাই যে এডুকেশনের কোনো গুরুত্ব নাই, তাহলে অবশ্যই তুমি 0 পাবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের মেইন আইডিয়াস গুলো, মেইন কি পয়েন্টস গুলো তুলে ধরতে হবে। নেক্সট, a summary is typically 1/4 or 1/3 to the length of the original and is written in the third person। দেখো খুবই সুন্দর করে বলেছেন, ইন দ্য থার্ড পার্সন কেন, কারণ আমরা থার্ড পার্সন বলতে সাধারণত বুঝি হি, সি, আমি না, আহ, আহ, এরকম নাম দিয়ে আমরা লিখবো না। আমরা কি করবো, থার্ড পার্সন বলতে সাধারণত বোঝাচ্ছে যে ধরো আমি তো কারো নাম বলতে পারছি না, বা এডুকেশন নিয়ে একটা প্যাসেজ, যেখানে তো আমরা বারবার এডুকেশন ওয়ার্ডটা ইউজ করবো না, তো এটা আমরা লিখতে পারি যে ইটস ভেরি ভ্যালুয়েবল। এখন ইট ওয়ার্ডটা ইউজ করতে পারি, কেন করবো, থার্ড পার্সনে লিখবো, সাধারণত ডিরেক্ট তো লিখতে পারবো না। বা ধরো বললো যে এডুকেশনের ক্ষেত্রে টিচারদের ভূমিকা অনেক, তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাধারণত আমরা ডিরেক্ট এভাবে লিখবো না যে দে আর ভেরি ইম্পর্টেন্ট এরকম কিছু, এভাবে লিখতে পারি যে দা মেইন দ্য ফ্রন্ট লাইনার্স, বা কিংবা লিখতে পারি যে দ্য সুপেরিয়র ওয়ান্স, এভাবে লিখতে পারি, সুন্দর করে লিখবো, একটু ট্রাই করব। এবং আরেকটা যেটা মেইন পয়েন্ট বলেছে সেটা হচ্ছে 1/4 or 1/3, মানে 1/4 কিংবা 1/3। ধরো কোন একটা প্যাসেজ যতগুলো হবে, এটা বোঝার সব থেকে ইজি ওয়ে কোনটা, ধরো তোমার একটা প্যাসেজ দিয়ে আছে, কি করবে, প্যাসেজে যতগুলো লাইনস আছে গুনবে, ধরো যদি থাকে 9টা লাইন, তো কি বলেছে 1/3 হবে কোন একটা প্যাসেজের 1/3। তো এটাকে 1/3 দিয়ে গুণ দিবে, 1/3 দিয়ে গুণ দিলে কত হয়, 3 3 3 হয়। তো আমরা আসলে আমরা ভয় পাবে না, 9 লাইনস এর সাধারণত কোন একটা টেক্সট দেয় না আরেকটু বড় দেয়, তো সাধারণত আমরা 3 বা 4 লাইনস এর মধ্যে কমপ্লিট করার ট্রাই করবো। ঠিক আছে, তোমাদের সামারি আসলে এত ছোট কখনোই দিবে না, প্যাসেজটা আরো অনেক বড় হয়, বাট আমরা 3 4 লাইনস বা 5 6 যেরকমই হয় এটার 1/4 বা 1/3 লিখে ফেলবো। তারপর কিভাবে লিখতে বলে, হ্যাঁ কি, সরি, কিভাবে লিখতে হবে সামারি, ফার্স্ট হচ্ছে টেক্সটটা পড়তে হবে, তারপর আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস, মেইন আইডিয়া গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপর ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেলস। ডিস্টিংগুইশ মানে হচ্ছে আমাদেরকে যে মেইন প্যাসেজটা দেয়া থাকবে সেখান থেকে কি কি মেইন পয়েন্ট, মানে এখানে কি মেইনলি ফোকাস করছে সেই আইডিয়াগুলো আমাদেরকে বের করতে হবে। তারপর সেগুলো হচ্ছে লিস্ট আকারে লিখতে হবে। তারপর হচ্ছে সামারি লেখার ক্ষেত্রে ফার্স্টেই হচ্ছে স্টার্ট করতে হবে হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। আমি বলতে পারি দিস সামার, সরি,
this passage is about um, education এরকম এভাবে লিখতে পারি। দেন বলেছে টার্ন দ্য মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্স। আমরা একটা প্যাসেজ পড়ে দেখলাম যেখানে আসলে পানির গুরুত্ব নিয়ে কথা বলছে। তো এই পানির গুরুত্ব এটাটাও হচ্ছে আমার আইডিয়া, কিন্তু এটাকে আমার তো লিখতে হবে সেন্টেন্সে, আমরা সুন্দর করে লিখে ফেলবো। কিভাবে লিখবো শুধু তো লিখলে হবে না, একটু ডিটেলসও দিতে হবে যে আজকাল এদিক ওদিক পানির অনেক অভাব, ভাই লিখতে পারি। তারপর কম্বাইন দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান অর মোর প্যারাগ্রাফ। আচ্ছা, তোমাদের একটা ছাত্র আছে অনেকগুলো প্যারাগ্রাফে আমরা সেন্টেন্স গুলো লিখতে পারি। প্যারাগ্রাফ বলতে প্যারা বুঝাচ্ছে, প্যারা করে লিখতে পারি। তারপর ট্রানজিশন ওয়ার্ড ইউজ করতে পারি। প্রুফ রিড করবো। প্রুফ রিড কেন করবো? ফর পাংচুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার, কন্টেন্ট সবগুলো যেন ঠিক থাকে। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকতে হচ্ছে ওদিকে। তো বুঝতে পারছি আমরা এই পর্যন্ত সবাই। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করলে আমরা ভালো, তোমাদের ক্লাসটা আর একটু মিনিংফুল হবে। তো নেক্সট আমরা আগে নেক্সট কি বলেছে, আমাদের একটা টেবিল দেওয়া আছে, ওয়ার্ডস আছে, মিনিংস আছে, এটা আমরা সলভ করার ট্রাই করবো। যেমন ফার্স্ট হচ্ছে অসপিশিয়াস, তারপর অ্যাস্ট্রোনিস, কুইজিন, মিসফরচুন, ফ্লোট, সিক। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এই পুরো প্যাসেজটা থেকে নেওয়া হয়েছে এবং মিনিংস গুলো হচ্ছে এখানেই দেওয়া আছে। হচ্ছে আমরা একটু ট্রাই করবো সলভ করার। তো কি কি সলভ করেছি এটা? মিস কোন কোন নম্বরটা? এই মিস যে এটা তো 2.3। মিস এটা তো এমনিতে এখানে সলভ করে দেওয়া হয়েছে 2.3/6। আচ্ছা, আচ্ছা সরি, হ্যাঁ দেয়া আছে। নেক্সট আমাদের একটা সামারি লেখার টাস্ক দিয়েছে। এটা আমরা লাস্ট ক্লাসে আমাকে আপনি বলেছিল ওর সামারিটা। তো আমি এক্সপেক্ট করবো যে তোমাদের এটা কমপ্লিট করা আছে এই সামারিটা। আমাদের দ্য বিচু ফেস্টিভ্যাল নিয়ে যে একটা সামারি লিখতে বলেছি, পরে যে প্যাসেজটা ছিল। যদি থাকে তাহলে কি জানো, যদি না থাকে তাহলে আমরা একটু ট্রাই করবো। এর আগে আমাদের এখানেও কিছু নিউ ওয়ার্ডস আছে, যেমন এক্সেপশন, চৈত্র সংক্রান্তি, লাস্ট, উইক, নেইবারহুড, ইন্টিমেট। মিস আমিও সামারি লিখেছিলাম। আচ্ছা, তাহলে রাফিল লেখা থাকলে আমাকে একটু বলো কি লিখেছি আমরা। আচ্ছা ম্যাম, একটু দাঁড়ান, খুঁজে বের করি। আচ্ছা, ম্যাম, বিজু ফেস্টিভ্যাল is celebrated by the Chakma community to observe the introduction of Aya. It starts on Chaitra Sankranti, the last day of Chaitra, and the Bengal year 2, and lasts for 3 days. Chakma community celebrates Biju to pray for peace, welfare, and blessings. On the beginning day, full Biju is observed by offering flowers to Lord Buddha for ensuring peace, welfare, and prosperity. On Mool Biju, the main event of the festival, commence it com- on Mool Biju, the main event of the festival commences with bath ritual for gaining the elderly relatives' blessings.
In Mulbiju festival, tasty dishes like vegetable cuisines are prepared. The concluding day, uh, Goje Goje Poije is celebrated with comfort and satisfaction for the rest of the year. Thank you, ma'am. আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রাফিও। তো বুঝতে পারলাম যে আমাদের সামারি লেখার মোটামুটি ভালোই বেসিক আছে। তো আমরা ইনশাল্লাহ পারবো এক্সাম দিতে চলে আসি। নেক্সট আমরা এই লেসনটা সরি এই ইউনিটটা হচ্ছে কমপ্লিট করলাম। নেক্সট আমাদের আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। খুবই সুন্দর একটা ইউনিট। এটা আমরা মোটামুটি ভালোই ডিটেলসে পড়েছিলাম। আমরা বুঝতে পারি যে আসলে একটা লোয়ার পজিশনে যিনি আছেন বা একজন হায়ার পজিশনে যিনি আছেন, এদের যে ফিচার্স গুলো থাকে, একজন লোয়ার পজিশন আপার পজিশনের যে ফিচার্স সেগুলো হচ্ছে আমাদেরকে শেখানো হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সাধারণত অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে, যেমন তার সোশ্যাল পজিশনের উপর ডিপেন্ড করতে পারে, এরকম বিভিন্ন। এখানে যেগুলো দেখার বিষয় সেটা হচ্ছে যে একটা বেটার সোশ্যাল পজিশনে যিনি আছেন, যার ইনস্ট্রুমেন্টাল সাধারণত পাওয়ার আছে, তার কি কি ফিচার্স আছে, কিংবা যিনি সমাজে হচ্ছে একটা লোয়ার সোশ্যাল পজিশনে আছে, তার কি কি ফিচার্স আছে, এটা আমরা একটু দেখি। যেমন যিনি বেটার সোশ্যাল পজিশনে আছে, সে হচ্ছে ইউজুয়ালি সেন্স দ্য সাবজেক্ট অ্যান্ড টোন। সাধারণত কথার মানে যে কোনো টপিকের সাবজেক্ট মানে টপিকটা কি হবে, সাবজেক্টটা কি হবে এবং টোনটা, এগুলো হচ্ছে তিনিই সেট করেন। তারপর হচ্ছে তিনি সাধারণত ফর্মাল রেজিস্টার মানে ফর্মাল ভোকাবুলারি ইউজ করতে পারে, যেমন ফুল সেন্টেন্স ইউজ করে, গ্রামার ইউজ করে, এক্সটেন্ডেড ভোকাবুলারি ইউজ করে, এবং তিনি ডিরেক্ট কোশ্চেন করেন। তারপর তিনি মডাল ভার্ব ইউজ করেন, যেমন শুড, মাস্ট, নিড এবং কন্ডিশনাল ভার্ব। তারপর রিফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম দিয়ে সাধারণত তাদেরকে ডাকা হয়। মানে ডাকা হয় বলতে তিনি সাধারণত আমাদেরকে রেফার করেন তাদের ফার্স্ট নাম দিয়ে। ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি ইত্যাদি। তোমরা বুঝতে পারেন যে একজন বেটার সোশ্যাল পজিশনের কি কি ফিচার্স আছে। তারপর আমরা দেখবো একজন লোয়ার সোশ্যাল পজিশনেরও কি কি ফিচার্স থাকতে পারে। আচ্ছা, যেটা আমাদের এখন